আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন সুনীল শুভরায়, যিনি বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি। বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা হরতাল নিয়ে কথা বলেছিলাম এবং হরতাল মধ্যযুগীয় চিন্তার একটি ফসল ছিল হরতাল। সেই মধ্যযুগীয় চিন্তার ফসল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হরতাল বাংলাদেশে আর কতদিন চলবে? দিনের পর দিন হরতাল চলছে এবং মানুষের দুঃখ কষ্ট এই হরতাল বাড়িয়ে দিচ্ছে। একজন রাজনীতিবিদ তিনি কতটুকু সৎ সেটি প্রশ্ন। হরতাল যখন হয় একজন মন্ত্রী এমপি বা রাজনীতিবিদের বাড়িতে ফ্রিজে ডিপ ফ্রিজে মাছ মাংস সবই থাকে, কিন্তু একজন রিক্সাওয়ালা তার তো ডিপ ফ্রিজ নেই, তার বাড়িতে ফ্রিজও নেই। একজন রিক্সাওয়ালা একজন দিনমজুর, সে দিন আনে দিন খায়। এখন দিনের পর দিন যদি বাংলাদেশে হরতাল হয়, 6 দিন 7 দিন যদি হরতাল হয়, এবং যারা হরতাল ডাকেন তারা কি সাধারণ মানুষের কথা ভাবেন না? আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত আমাদেরকে আপনারা জানাতে পারেন টেলিফোনের মাধ্যমে এবং SMS-এর মাধ্যমে। তবে বেশ কয়েকটি SMS আমি পেয়েছি, এর মধ্যে 2-1টি পড়া যাবে না, আপনারা একটু সুন্দরভাবে SMS দিবেন দয়া করে। 2 নেত্রীর ব্যাপারে একজন SMS দিয়েছেন, আমি সেটি নিজেই সেন্সর করে নিয়েছি, কারণ আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা কাজ করবে না। আপনাকে তারপরেও অসংখ্য ধন্যবাদ। ফ্রান্স থেকে SMS পাঠিয়েছেন, সালাম ভাই, আমি রোহান চৌধুরী, ফ্রান্স। আমার প্রশ্ন আছে, প্রকৃতপক্ষে রাজনীতিবিদদের দেশ নাকি ক্ষমতাকে ভালোবাসেন? রাজনীতিবিদরা দেশকে ভালোবাসেন না ক্ষমতাকে ভালোবাসেন? আপনি কি বলবেন রোহান চৌধুরীর এই প্রশ্নের উত্তরে? উনি ফ্রান্স থেকে SMS করেছেন। স্বাভাবিক, ওনার প্রশ্নের জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ কি, স্বাভাবিক কথা হলো যে রাজনীতি করার অর্থই হচ্ছে দেশকে ভালোবাসা, দেশের কল্যাণ সাধন, জনগণের কল্যাণ সাধন। এইটাই হওয়া উচিত, এইটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা খুবই অস্বাভাবিক অবস্থা। অর্থাৎ যে রাজনীতি চলছে সেটা কোনো দেশের জন্য না, যে রাজনীতি চলছে দেশের জন্য নয়, জনগণের জন্য নয়। এই রাজনীতি শুধুমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতার পরিবর্তনের জন্য, ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না। এই রাজনীতির অর্থ যদি দেশের কল্যাণ সাধন হতো, দেশের মঙ্গল হতো, তাহলে এই সকল ধরনের স্যাক্রিফাইস করতে জনগণ প্রস্তুত থাকে। কিন্তু এটা তো তাদের কল্যাণের জন্য না। আপনি হরতাল সম্পর্কে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন তারপরে আর কোনো ব্যাখ্যা থাকে না। এইটা কি জন্য করা হয়? এটা কি জনগণের জন্য করা হয়? ক্ষমতায় যাওয়ার জন্য। এদের কাছে যারা এইগুলো করে তারা ক্ষমতার জন্য করে। আমি এই রাজনীতিকে আমি ব্যক্তিগতভাবে আমার পার্টি এই রাজনীতিকে প্রত্যাখ্যান করে। সুনীল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলার আছেন সম্ভবত লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, কলার সম্ভবত অনেকক্ষণ থাকতে থাকতে হারিয়ে গেছেন। নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কে আছেন? ওকে, সুনীল দা, আমি রাজনীতি নিয়ে অনেক কথা বললাম আপনার সাথে, এবং আমরা যে তিমিরেই আছি আমরা সেই তিমিরেই হয়তো রয়ে যাব, এভাবেই চলবে দেশ। আমার কাছে যেটি মনে হয়, আমাকে অনেকেই বলেন যে আমি আশাবাদী, তো আমি শুনি এগুলা, কারণ আপনি প্রেজেন্টিং যখন করবেন তখন শুনতে হয়, অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে শুনতে হয়। আমি অনেক সময় শুনি, অনেকে বলেন যে আমরা নৈরাশ্যবাদী না, আমরা নিরাশ হই না। তো আমি ওনাদেরকে বলি যে আশায় আর কতদিন থাকবো? বুক বেঁধে তো আমি এই যে বলে যে বুক ভরা ভালোবাসা নিয়ে আমি দাঁড়ালাম আপনার কাছে, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসা দিচ্ছেন না, দিনের পর দিন আপনি আমাকে প্রত্যাখ্যান করছেন। যে রাজনীতি, আমরা দেশ স্বাধীনের পরে হয়তো আমরা সিঙ্গাপুর বা ব্রুনাই, থাইল্যান্ড এসব হতে পারবো না, কিন্তু দুবেলা দুমুঠো ভাত খেয়ে পরে সমাজে শান্তিভাবে
বসবাস করতে পারার তো সুযোগটি ছিল বাংলাদেশে, নাকি ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। এবং আপনি সবচেয়ে দেখেন, আমাদের আমাদের দেশ ছোট, মানুষ অনেক বেশি, 16 কোটি মানুষ এখন বর্তমানে, কিন্তু তারপরেও এর এই এই জনসংখ্যাকে আমরা জনসম্পদে আমরা পরিণত করতে পারতাম। আমরা কিন্তু মালয়েশিয়া এবং আমরা একই অবস্থানে ছিলাম, বরঞ্চ মালয়েশিয়া আমাদের থেকে নিচু অবস্থানে ছিল, একইভাবে চলছিলাম আমরা। সেই পথে আজকে মালয়েশিয়া কোথায় চলে গেল, কি লজ্জাজনক। সেই জায়গায় আমাদের দেশের মানুষ মালয়েশিয়ায় গিয়ে কাজ করতেছে এবং যাবার জন্য কি পন্থা অবলম্বন করছে, চোরা পথে যাচ্ছে, সমুদ্রে ধরা পড়ছে, সেই মৃত্যুবরণ করছে। আর আমরা কোথায় চলে গেলাম? শুধুমাত্র এই রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক কারণে আমাদের। তারপরে দুর্নীতি আছে, সেটাও এই দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, এগুলো প্রতিহত করে আমরা এগিয়ে যেতে পারতাম যদি একটি সৎ সরকার আমাদের কাছে আসতো, থাকতো। কলার সম্ভবত লাইনে দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভাই, আপনি টেলিভিশনের ভলিউমটা কমাই দিও প্লিজ। জি, হোক আপনার প্রশ্নটা হোক প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হইল ভাই আপনার কাছে একটা, যে আপনি কইছেন আর কোন কিতাব কোন বই লেখা আছে হরতাল করা। জি, শেখ হাসিনা যে হতো 1000 দিন হরতাল করলা, দেশ বিরোধী কাম করলা, বিরোধী দলের নেত্রী, তাকে এই সময় এই কথা কাম তা কইলা না কেন? এখন ভাই বিয়াদনি মাফ করে, আপনি আমার বড় ভাই, আপনি আমার মুরব্বী, আপনার একটা জিনিস বিয়াদনি মাফ করবা, আপনি কত টাকা খাইছেন শেখ হাসিনার কাছ থেকে, আমার আওয়ামী সরকার থেকে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আপনার? আপনি আমার মুরব্বী, আপনার বড় ভাই। না, আচ্ছা আচ্ছা খোকা, আর কোনো প্রশ্ন আসেনি খোকা? আপনি না না, আমি বড় ভাই আপনারা কই, আমি আওয়ামী লীগের কাছ থেকে খাইছি না। আমি কইছি হরতাল আওয়ামী লীগে করৌকা আর বিএনপি করৌকা, যে দলেও করৌকা, তারা অন্যায় কররা, সাধারণ মানুষের প্রতি অন্যায় কররা। আওয়ামী লীগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ দিনের পর দিন হরতাল করেছে। এবং আমার প্রশ্ন আওয়ামী লীগের কাছেও, যে কোন কিতাবে লেখা আছে যে হরতাল গণতান্ত্রিক অধিকার? আশা করি আপনি আপনার সে প্রসঙ্গে আমিও কিন্তু আগে একটু বলে গেছি যে আজকে একদল হরতাল করছে আর একদল প্রতিহত করছে, কিন্তু আইন করে এটা বন্ধ করার কথা চিন্তা করছে কেউ বলছে না। শুনেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কি লাইনে আছেন? ওকে। আওয়ামী লীগের কাছ থেকে কত টাকা, মানে উনি প্রশ্ন করেছেন, অবশ্য আমাকে প্রশ্ন করেছেন, দিয়ে দিয়েছি। আওয়ামী লীগের কাছ থেকে কত টাকা খেলাম, খাওয়ার তো সুযোগ হয়নি ভাই, কি করব বলেন। আওয়ামী লীগ যদি করতে পারতাম বা বিএনপি করতে পারতাম। সম্ভবত কলার আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শেখ ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ইসলাম বলছি, আপনারা ভালো আছেন? জি ভালো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় জানেন আমি কিছুদিন আগে মামলাটা করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে। যাই হোক, আমার অবস্থানটা ক্লিয়ার করে নিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, ভদ্রলোক ওনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আসলে একটা বিষয় আগে স্বীকার করে নিতে হয়। আমরা যারা 90-এর অভ্যুত্থানের সাধারণ ছাত্র জনতা এরশাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা কিছুটা লজ্জিতও বটে। কারণ এখন তো চলছে রহমানি আমলের কি ফজিলত আমরা দেখতে পাচ্ছি, তা তো দেখতেই পাচ্ছি। নপুংসক জাতি, যারা কিনা এখন পর্যন্ত সত্যিকার লিডার আমরা বের হয়ে আনতে পারছি না, দুদল থেকেই। তবে একটি কথা, সেটা হচ্ছে হাজার হোক এরশাদ সাহেব দিয়ে যেভাবে ক্ষমতায় এসেছিলেন, যদি এরশাদ সাহেব তুলনামূলক ভাবে আমার হিসাবে আমি নির্দ্বিধায় বলতে পারি, ওজন করলে দেখা যায় তার কাজের ভালো পরিমাণ বোধহয় খুব একটা খারাপ না। তবে যখনই কেউ বন্দুক এক হাতে নিয়ে আর এক হাতে উন্নতির কথা বলে, সেই উন্নতিকে কখনোই কাম্য হতে পারে না। সুতরাং এই কারণে এরশাদ সাহেবের সাথে আমি কখনোই সুর মেলাবো না, যতই উনি সহানুভূতি দেশ গড়িয়ে নেন।
তবে একটি কথা, ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করলে বোধহয় ভালো হয়। এরশাদ সাহেব খুব সুন্দরভাবে হেফাজত ইসলামের সাথে এসেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, কারণ আমি নিজে হেফাজত ইসলামের প্রতিটি 13টি পয়েন্টকে আমি সম্পূর্ণ সমর্থন করেছি এবং করব। এখন তবে এরশাদ সাহেবও করেছেন হেফাজত ইসলামকে সমর্থন, ধন্যবাদ। তবে ওনার কি উচিত নয় এখন স্পষ্টভাবে আওয়ামী লীগের পাশ থেকে সরে আসা? এই কথাটা কি উনি কোন যুক্তি কি থাকতে পারে যে যার সাথে ইসলাম এবং নিজের ধর্মের সাথে অন্যান্য নীতির সংঘর্ষ হয় তখন অবশ্যই ধর্মকে আমরা প্রায়োরিটি দিব। এখন যেই দল ধর্মকে এতভাবে আঘাত করছে, এরশাদ সাহেব এবং তার রিপ্রেজেন্টেটিভকে বলতে চাই, উনি কি নির্দ্বিধায় বের হয়ে আসবেন না? এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই একজন সচেতন নাগরিক এবং আমি এটা উপলব্ধি করছি যে আপনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি সব সম্পর্কে আপনি সুন্দর ধারণা রাখেন। আমরা এখন যে অবস্থানে আছি, আমরা জাতীয় পার্টির আমরা করি জাতীয় পার্টির রাজনীতি, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি না, আমরা বিএনপির রাজনীতি করি না, আমরা অন্য কোনো দলের রাজনীতি করি না, আমরা আমাদের রাজনীতি করি। আমাদের রাজনীতিতে আমরা অটল আছি, অচল আছি। যেমন আপনি যে প্রশ্নটি করেছেন যে ইসলামের বিষয়ে, এই দেশে হুসেন মোহাম্মদ এরশাদ ইসলামের সেবায় হুসেন মোহাম্মদ এরশাদ যত কাজ করেছেন, আমি তার রাজনৈতিক সচিব হিসাবে আমি বলছি যে আর কোনো শাসক বা কোনো সরকার ইসলামের সেবায় এতগুলো, আমি এক এক করে যদি বর্ণনা দেই অনেক সময় আমার কেটে যাবে, আমি সেই সময় পাবো না, বলতেও পারবো না, বলার সুযোগ থাকবে না। তবে উনি ইসলামের সেবায় যত কাজ করেছেন আর কেউ এতটা কাজ করতে পারেছেন কি না আপনিও নিশ্চয়ই এটা যাচাই বাছাই করে বের করতে পারবেন। ইসলামকে রাষ্ট্রধর্ম করেছেন এবং উনি কোন প্রেক্ষাপটে উনি মহাজোটের সাথে যুক্ত হয়েছিলেন তার যদি ব্যাখ্যা আমার দিতে হয় অনেক সময় লাগবে। তবে যখন মহাজোটে থাকার অবস্থায়ও যখন রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কথা উঠেছিল, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী আনার আগে, তখন কিন্তু উনি স্পষ্টভাবে বলেছিল যে ইসলামকে যদি রাষ্ট্রধর্ম থেকে বাদ দেওয়া হয় এবং শুক্রবারকে সাপ্তাহিক ছুটি অবস্থান থেকে যদি এইটা যদি বাতিল করা হয়, তাহলে আমি শুধু মহাজোট ত্যাগই করব না, এই সিদ্ধান্ত এর প্রতিবাদে আমি সর্বাত্মক আন্দোলন আমি শুরু করব। এবং তার সেই ঘোষণার, তার সেই তেজদীপ্ত বক্তব্যের প্রেক্ষিতে ইসলাম রাষ্ট্রধর্ম বহাল রয়েছে। এখন বেরোই আসতেছি না। আমরা আমাদের রাজনীতি করছি কি, আমরা বলছি যে আমরা 5 বছরের জন্য নির্বাচনের আগে যখন এই করে মহাজোট গঠন করেছি তখন একটা কথা বলেছি যে আগামী 5 বছর এই মহাজোট থাকবে, কিন্তু এক বছরের মাথায় 1 বছর এই সরকারের মেয়াদ 1 বছর হতে না হতে আমরা বলেছি যে আগামীতে আমরা এককভাবে নির্বাচন করব। আমরা এককভাবে নির্বাচন করব। আগামীতে যে নির্বাচন আসবে সেখানে কোনো জোটবদ্ধভাবে আওয়ামী লীগ বা বিএনপি কারোর সাথে জোট এককভাবে নির্বাচন করতে যাব। তো সুতরাং আমরা কিন্তু সরকারের সমালোচনা যেটুকু সেটুকু কিন্তু করেই যাচ্ছি। গণজাগরণ মঞ্চ সম্পর্কে প্রথম কথা বলেছেন হুসেন মোহাম্মদ এরশাদ যে এখানে কিছু কিছু ব্লগার সেটা ইসলাম, অন্যান্য ধর্ম এবং মহানবী সম্পর্কে কটূক্তি যারা করেছে তাদের শাস্তি দিতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে, এই মঞ্চ ভেঙে দিতে হবে। এই কথা কিন্তু হুসেন মোহাম্মদ এরশাদ প্রথমেই বলেছেন। তারপরে হেফাজতে ইসলামের যেসব দাবি দেওয়ার মধ্যে কিছু দাবি দেওয়ার সাথে আমাদের পার্টির আমরা পার্টিও আমরা সেটার সাথে একমত পোষণ করি, সেই জন্য তাদের সমর্থন জানিয়েছি। হ্যাঁ, সুতরাং এখন বেড়ে আসা না আসা, আমরা আছি তো, আমরা আর 1 বছর এই সরকারের মেয়াদ, 1 বছর পরে আমরা এককভাবে নির্বাচনে যাব। এখানে এখন এটা বেড়ে আসা আসি বা কোথায়, আসি বা কোথায়? আপনাদেরকে যদি এরশাদ সাহেবকে যদি এখন বর্তমান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অফার করেন তাহলে কি আপনারা থাকবেন? না না না, প্রশ্নই ওঠে না। কারণ কি আমরা আমাদের দলগত বললাম যে আগেই বলেছি যে আমাদের একটা নিজস্ব
নীতিমালা আছে, আমরা প্রেসিডেন্ট পদ্ধতি, সরকার পদ্ধতিতে আমরা বিশ্বাস করি। এদেশে প্রেসিডেন্ট পদ্ধতি সরকার ব্যবস্থা আসুক, আমরা জনগণের কাছে ভোট নেব, জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হতে পারি তাহলে আমরা সেই প্রেসিডেন্ট হতে যাব। পুতুল প্রেসিডেন্ট হওয়ার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ কখনোই যাবেন না। সে অফার আসলেও না, আমরা কোনোভাবেই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনাকে আমি যিনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্নের জন্য ওনাকে ধন্যবাদ। আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি কিনা আমি আশা করি যে আমি সংক্ষিপ্তভাবে আমি ওনাকে হয়তো বুঝাতে পেরেছি। ধন্যবাদ কলারকে, আমার দর্শককে। সুনীল দা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আমি ভেবেছিলাম যে আপনার সাথে একটু রাজনীতির পরে একটু সাংবাদিকতা নিয়ে একটু কথা বলবো। বাংলাদেশে আপনি একজন সাংবাদিক এবং স্বনামধন্য সাংবাদিক। আপনি সাংবাদিকতার মান কি দিন দিন বাড়ছে? আপনার কাছে কি মনে হয়? সাংবাদিকতা এখন মানে সমাজে যখন পচন ধরে তখন সর্বত্রই সেটা ছড়িয়ে যায়। সেটা যে আমাদের সাংবাদিকতার মধ্যেও যে ধরে নেই তা না। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতাও অনেক অনেক কিছু হচ্ছে। তারপরে সাংবাদিক সমাজ দ্বিধাবিভক্ত হয়ে গেছে। এক এক শিবিরে, এক এক পক্ষ এক এক শিবিরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা আমাদের সাংবাদিকতার জন্য একটা অশনি সংকেত। আমরা সাংবাদিক, আমাদের দলের সাথে আমি যুক্ত থাকতে পারি, আমিও একটি দলের সাথে যুক্ত আছি, কিন্তু আমি যখন লেখালেখি করি তখন আমি কিন্তু সাংবাদিক, সেখানে আমি ইয়ে করি না। আমি দীর্ঘদিন, আমি 1984 সাল থেকে সাংবাদিকতা করে আসছি। দীর্ঘদিন রিপোর্টার ছিলাম এবং সবচেয়ে আমি এটা খুব মানে আমি গর্ববোধ করি এটা নিয়ে। আমার নিজের বিষয় নিয়ে গর্ব করি যে আমি এত রিপোর্ট করেছি, কিন্তু আমার রিপোর্টের এত বাইনাম স্টোরি হয়েছে, আমার কোনোদিন আমার রিপোর্টের কোনো প্রতিবাদ হয়নি। কারণ আমি কাউকে আঘাত করে সত্যকে পাশ কাটিয়ে অন্যদিকে আমি যাইনি। এই সাংবাদিকতা আমার পেশার ক্ষেত্রে আমি কোনো অবস্থায় কোনো ক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করি না। আমি যখন এখন লেখালেখি করি, আর্টিকেল লিখি, আপনার আর্টিকেলগুলো, সাম্প্রতিক আর্টিকেলগুলো যদি দেখেন যে আমি সত্যটাকে তুলে ধরি, সেটাকে যদি কারো বিপক্ষে যায় সেখানে আমার কিছু করার থাকে না। বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়া এখন বলা যায় যে স্বর্ণযুগ চলছে। হ্যাঁ, স্বর্ণযুগ চলছে, বিপ্লব চলছে। প্রচুর টেলিভিশন, প্রচুর টেলিভিশন, প্রায় 26টার মতো বোধহয় টেলিভিশন চলে, এরকম হবে আর কি। তো এই যে আমি দেশে আসার পর, লন্ডনে আসার পর আমি 3টি টেলিভিশন দেখেছি। BBC 1, BBC 2, ITV, চ্যানেল 4, তারপর আপনার মাঝখানে চ্যানেল 5 একটা হয়েছিল। এত টেলিভিশন আমি দেখিনি বাংলাদেশে। এই যে 26টি টেলিভিশন, এগুলো কি লোক দেখে? কি করে দেখবে? কি করে দেখা কি সম্ভব বলেন? এটা কোনো অবস্থায় তাহলে সরকার মানে এত টেলিভিশনের ছড়াছড়ি ব্যাপার কি? হ্যাঁ, এখানে ওই যে সবকিছুতে মানে 90 পরবর্তী সময়ে কতগুলো শব্দের উদ্ভব ঘটেছে। একটা বলি, একটা হচ্ছে দলীয়করণ। এই দলীয়করণ কথাটি আপনারা ইতিহাস মানে ঘেটে দেখেন, 90 পূর্ব পত্রপত্রিকা ঘেটে দেখেন দলীয়করণ শব্দটি পান কিনা। 2 নম্বর হচ্ছে টেন্ডারবাজি শব্দটা 90-এর পূর্বে পান কিনা একটু দেখবেন। এইরকম কিছু কিছু সব মানে বিষয়ের উদ্ভব ঘটেছে। সেই উদ্ভবের মানে ফলটা হচ্ছে এইগুলো। কারণ দলীয় ইয়েতে মিডিয়া যখন, ইলেকট্রনিক মিডিয়া যখন দেখা হয়েছিল, পূর্ববর্তী সরকার তাদের দলীয় লোককে সমানে দিয়ে গেছে। এখন আবার যে সরকার আসছে সেই সরকার সমানভাবে দিয়ে যাচ্ছে। আবার যদি আর কোনো সরকার আসে, সেও হয়তো এই মানে এই সোয়াসে রোগ যদি সংক্রমিত হয় তাহলে দেখবেন আরো এরকম হবে। সুনীল দা, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, আপনি ইউরোপীয় ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার আজকের মতো শেষ বক্তব্য। আমি সত্যি আনন্দিত এবং আমি নিজেকে ভাগ্যবানও মনে করি যে আপনার মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে
আমি এই ইউরোপীয় অঞ্চলের দেশসমূহের যেসব বাংলাভাষী দর্শক আছেন তাদের সামনে আমি সামনে আসতে পেরেছি, তাদের সামনে কথা বলার সুযোগ পেলাম, এবং যে দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন এবং যারা প্রশ্ন করতে চেয়েছেন হয়তো সুযোগ পাননি, আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি প্রশ্নগুলো শুনে আমিও অভিভূত হয়েছি, আমার মধ্যেও একটা আরও মনে হচ্ছে যে আমি এর ব্যাখ্যা আরও একটু যদি বড় করে দিতে পারতাম, আরও একটু বড় করে বলতে পারতাম, তাহলে হয়তো ওনার প্রশ্নের জানার যে তৃষ্ণা সেটা আরও একটু মিটত, সেটুক পেলাম না। আর এই প্রথমবারের মতো লন্ডনে এসে এই প্রথমবারের মতন আমি কোনো টিভি চ্যানেলের সামনে দাঁড়ালাম, এবং দাঁড়িয়ে আমি আবারও বলছি যে আপনারা যারা এই দেশের মাটির প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও এই দেশে থেকে দেশের কথা চিন্তা করেন, দেশকে ভালোবাসেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেন, আপনাদের প্রতি আমরা যারা দেশে আছি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের আবার যদি সুযোগ আসে আপনাদের সামনে দাঁড়াবো, বলবো কিছু কথা, দেশের বিষয়ে আপনাদের জানাবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেশের জন্য দোয়া করবেন। সুনীল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আগামী রাজনৈতিক জীবন শুভ হোক, আপনার প্রতি অনেক শুভকামনা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা কথা বলেছি বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব সুনীল শুভ রায় সাহেবের সাথে। আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি নিজেও প্রশ্ন করেছি, এবং এক ভাই আমাকেও প্রশ্ন করেছেন, এবং হরতালের ব্যাপারে আমি আজকে কথা বলেছিলাম। হরতাল গণতান্ত্রিক অধিকার, সেটি কোন কিতাবে লেখা রয়েছে, এটি ছিল আমার কথা। এক ভাই বলেছেন যে আমি আওয়ামী লীগের কাছ থেকে কত খেয়েছি। আমি বিনীতভাবে বলতে চাই, হরতাল বাংলাদেশের মানুষের একটি মরণ ফাঁদ হিসাবে দেখা দিয়েছে। সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের জন্য এটি একটি দুঃখের বিষয়, দুঃখের সংবাদ। হয়তো রাজনীতিবিদদের কাছে এটি একটি সুখের সংবাদ। তারা দিনের পর দিন হরতাল ডেকে বাংলাদেশের অর্থনীতিকে পুঙ্গ করে দিচ্ছেন, এবং তাদের কোনো কিছু হয় না, কারণ তারা যখন ক্ষমতায় আসেন তখন তারা পুষিয়ে নেন, তারা দুর্নীতি করেন, দুর্নীতির মাধ্যমে তারা মোটা অঙ্কের টাকা তারা তাদের ব্যাংকে রেখে দেন, এবং ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়। কখনো কখনো তারা বিদেশের ব্যাংকেও তারা টাকা রাখেন, এবং যে সরকারি ক্ষমতায় আসেন যারা দুর্নীতি করেন এবং এই লন্ডনে বাড়ি কিনেন, আমরা তাদেরকে চিনি, আমরা তাদেরকে জানি। আমরা অনেক সময় সেটি প্রকাশ করতে পারি না, আমাদের সীমাবদ্ধতা থাকে, তবে আমরা জানি কে কোথায় কি করেন, কয়টা বাড়ি কিনা হয় এবং কোথায় পয়সা রাখা হয়, আমরা সব জানি। প্রিয় দর্শক, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, কারণ আমি কোনো রাজনীতি করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। তবে দেশের একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমি বাংলাদেশের ভালো চাই, মঙ্গল চাই, এবং বাংলাদেশ আগামীতে হরতাল থেকে বেরিয়ে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, প্রিয় দর্শক, আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।